আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির বেসিক নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো অধ্যায় যখন আমরা শুরু করতে যাব, শুরুতেই ওই অধ্যায়টির বেসিক যা তথ্য রয়েছে সেগুলো আমরা আগে জেনে নেওয়ার চেষ্টা করব। এতে করে ওই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, যা কিছু রয়েছে সেগুলো আমাদের বুঝতে খুব সুবিধা হবে। যদি বেসিক তথ্যটাই আমাদের জানা না থাকে, তাহলে আমরা অনুশীলনের ভিতরের অঙ্কগুলো আমরা ভালোভাবে করতে পারবো না। বারে বারে আমরা আটকে যাব, বাধাপ্রাপ্ত হব, বুঝবো না যে এখানে কি হইলো, কেন হইলো এই কাজটা, বুঝতে পারবো না। এই জন্য শিক্ষার্থীদের যখন বেসিকটা খুব ভালোভাবে জানা থাকে, তখন তারা সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে করতে পারে। তো তারই আলোকে আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির এখন বেসিক আলোচনা করব। তো এই যে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টির মধ্যে সবার প্রথমে আমাদের সামনে যেই তথ্যটা আসবে সেটি হচ্ছে বহুপদী। বহুপদী কাকে বলে? বহুপদী হলো বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী হলো বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে, অর্থাৎ একটা পদও থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। একটা পদ থাকলে আমরা তাকে বহুপদী বলতে পারি, একাধিক পদ থাকলে আমরা তাকে বহুপদী বলতে পারি। আর এই যে একটা পদ বা একাধিক পদ, এই পদগুলো কেমন হবে? পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। আসেন এই কথাটা ক্লিয়ার হই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা। সেটা হচ্ছে এই যে পদগুলো, বহুপদীর মধ্যে যেই পদগুলো থাকবে, একটা পদ থাকুক, একাধিক পদ থাকুক, এই পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, সূচক, তাই না, ডিগ্রি। তো চলকের বহুপদীর ক্ষেত্রে এই শর্তটা খুব ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। কিন্তু বহুপদীর ক্ষেত্রে পদের মধ্যে যেই চলকটা থাকে, সেই চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণসংখ্যা হয়। অঋণাত্মক পূর্ণসংখ্যা কারা? সেটা হচ্ছে শূন্য সহ ধনাত্মক পূর্ণসংখ্যা যারা, শূন্য সহ ধনাত্মক পূর্ণসংখ্যা যারা, অর্থাৎ শূন্যর চাইতে ছোট যারা, তারা তো ঋণাত্মক। কোনো ঋণাত্মক সংখ্যা, কোনো ভগ্নাংশ সংখ্যা বহুপদীর ক্ষেত্রে চলকের পাওয়ার হতে পারবে না। কথাটা খুব ভালোভাবে আমরা খেয়াল করি। বহুপদীর ক্ষেত্রে চলকের পাওয়ার হিসেবে ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ, সেটা দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, যাই বলেন না কেন, ভগ্নাংশ হতে পারবে না। ঋণাত্মক সংখ্যা হতে পারবে না এবং দশমিক সংখ্যা হতে পারবে না। বহুপদীর ক্ষেত্রে পদের মধ্যে চলকের পাওয়ার হিসেবে কেবলমাত্র অঋণাত্মক পূর্ণসংখ্যা, অঋণাত্মক পূর্ণসংখ্যা বসতে পারবে। অঋণাত্মক পূর্ণসংখ্যা মানে কি? শূন্য সহ ধনাত্মক পূর্ণসংখ্যাগুলোকে অঋণাত্মক পূর্ণসংখ্যা বলা হয়। তাহলে পাওয়ার হিসাবে এই শূন্য সহ ধনাত্মক পূর্ণসংখ্যাগুলো বসতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এবার এই যে দেখেন বহুপদীর এখানের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন 2x + 3, এটা একটা বহুপদী। এখানে মধ্যে প্লাস চিহ্নের আগের অংশটা একটা পদ, প্লাস চিহ্নের পরের অংশটা একটা পদ। আচ্ছা, এই প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এদের মাধ্যমে পদগুলো বিভক্ত হয়। এখানে তো এই যে 2x, x এর পাওয়ার কিন্তু 1, একটা অঋণাত্মক পূর্ণসংখ্যা। আবার এই যে 3 এর সাথেও কিন্তু x আছে, তার পাওয়ারটা 0, অঋণাত্মক পূর্ণসংখ্যা। এখানের মধ্যে মাইনাস চিহ্নের আগে পরে, প্লাস চিহ্নের আগেরটা অলরেডি হিসাব হয়েছে, পরেরটা মাইনাস চিহ্নের আগেরটা হিসাব হয়ে গেছে, পরেরটা। তাহলে 1 2 3 4, চারটা পদ দেখা যাচ্ছে। এই বহুপদীটার মধ্যে চারটা পদ আছে, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0, এটাও একটা বহুপদী। আচ্ছা, তাহলে বহুপদীর মধ্যে একটা পদও থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। আমি যদি শুধু 5 লিখি, এটা কিন্তু একটা বহুপদী বলা যায়, শুধু 5, ধ্রুবক বহুপদী, ঠিক আছে, শুধু 5। আচ্ছা, তো এখানের মধ্যে যেই বিষয়টা, যে আমি যখন শুধু 5 লিখলাম, তখন কিন্তু এটার সাথে চলক আছে এবং তার পাওয়ার হচ্ছে 0, পাওয়ার হচ্ছে 0। আবার যখন শুধু শূন্য লিখি, এটাও কিন্তু বহুপদী বলা হয়, শূন্য বহুপদী, 0 পলিনোমিয়াল। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বহুপদীর সংজ্ঞা। বহুপদী হলো বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। পদ বীজগাণিতিক রাশির যে অংশগুলো
যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদেরকে পদ বলা হয়। বহুপদীর প্রকারভেদ, এখানে বলা হলো এক চলকের বহুপদী, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসবে দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, এক চলকের বহুপদী, অর্থাৎ যখন বহুপদীর মধ্যে একটা চলক থাকবে, একাধিক না, একটা চলক, হয়তোবা পুরা বহুপদীটার মধ্যে শুধুই মাত্র এক্স, হয়তোবা পুরা বহুপদীটার মধ্যে শুধুই মাত্র ওয়াই, অর্থাৎ একটাই চলক থাকবে, তাকে বলা হবে এক চলকের বহুপদী। যে বহুপদী একটি চলকের সমন্বয়ে গঠিত তাকে এক চলকের বহুপদী বলা হয়। আচ্ছা, বহুপদীর ক্ষেত্রে মাত্রা বা ঘাত কত হবে? বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রা কোনটা? একদম বহুপদী মানে একদম পুরো যেই লাইনটা আমরা লিখব বহুপদী, এটার মাত্রা কোনটা? সেটা হচ্ছে বহুপদীর মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার আছে যেখানে, ওই পদটার বলা হবে মুখ্য পদ, আর ওই পাওয়ারটাকে বলা হবে মাত্রা। আবার আমি কথা বলি, আবারও বলি, একটি বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, তাকে বলা হবে ওই বহুপদীর মাত্রা। বহুপদীর মধ্যে তো অনেকগুলো পদ থাকতে পারে, একই চলক একাধিকবার থাকতে পারে, তো কোথাও থাকবে এক্স কিউব, কোথাও এক্স স্কোয়ার, কোথাও এক্স, কোথাও এক্স টু দি পাওয়ার 0, তাই না? চলক কিন্তু এক্স, কিন্তু তার পাওয়ারের মধ্যে তারতম্য ঘটতেছে। চলকের সবচেয়ে বড় পাওয়ারটাকে আমরা বলবো সেই বহুপদীর মাত্রা। যেমন আমরা যদি তাকাই, এই যে একটা বহুপদী, এই বহুপদীতে এক্স এর পাওয়ার 6, এক্স এর পাওয়ার 5, পাওয়ার 4, পাওয়ার 1, পাওয়ার 0, তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, তাহলে এই বহুপদীর মাত্রা হলো 6, এই বহুপদীর মাত্রা হলো 6, কারণ যেই চলকটা আছে এই বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, এর চেয়ে বড় পাওয়ার আর নাই, তাহলে এটাকে বলা হবে মাত্রা। আচ্ছা, এরপর আসেন মুখ্য পদ, মুখ্য সহগ কাকে বলে? একদম সহজ, এইমাত্র মাত্রাটা বুঝতে পারলেন না? এইমাত্র মাত্রা, মাত্রা, বহুপদীর মাত্রা থাকে যেই পদে, বহুপদীর মাত্রা থাকে যেই পদে, ওই পদটাকে বলা হয় মুখ্য পদ। অর্থাৎ একটি বহুপদীর চলকের সবচেয়ে বড় পাওয়ার যেটা, তাকে বলা হয় মাত্রা, আর এই সবচেয়ে বড় পাওয়ারটা যেই পদে থাকে, পদে, ওই পদটাকে বলা হয় মুখ্য পদ, আর মুখ্য পদের সহগটাকে বলা হয় মুখ্য সহগ। একটু সিরিয়াল বাই সিরিয়াল আবার যাই। একটি বহুপদীর মধ্যে চলকের সবচেয়ে বড় পাওয়ারটাকে বলা হয় বহুপদীর মাত্রা, ওই সবচেয়ে বড় পাওয়ারটা যেই পদে থাকে ওই পদটাকে বলা হয় মুখ্য পদ, আর মুখ্য পদের সহগ যেটা তাকে বলা হয় মুখ্য সহগ। আসলে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এই যে আমি এখানে লিখলাম যে এই যে 2 × x⁻6 - 3 x⁵ - x⁴ প্লাস 2x - 5, এই বহুপদীটার মধ্যে চলক হিসাবে x রয়েছে, এবং x এর যে পাওয়ার আমরা দেখতেছি এর মধ্যে x এর এই পাওয়ারটা সবচেয়ে বড়, তাহলে এই 6 এটাকে বলা হবে এই বহুপদীর মাত্রা। এখন কথা হচ্ছে এই যে মাত্রাটা যেই পদে আছে এই পদটাকে বলা হয় মুখ্য পদ, 2x⁶, এটা হলো মুখ্য পদ। এবার এই যে মুখ্য পদ, তার যেই সহগটা, সহগ কোনটা? সহগ হচ্ছে চলক বাদে সামনে যেই সংখ্যাটা গুণ আকারে থাকে, চলক ব্যতীত যে সংখ্যা বা অক্ষর গুণ আকারে থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে 2x⁶, এখানে হচ্ছে চলক বাদে এই যে 2 এটা গুণ আকারে রয়েছে, তাহলে এই 2 হচ্ছে সহগ। যেহেতু এটা মুখ্য পদ, তাহলে সহগটাকে বলা হবে মুখ্য সহগ। এটা মুখ্য পদ, তাহলে সহগটা হচ্ছে মুখ্য সহগ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাত্রা বা ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলো বুঝলাম। আচ্ছা, এখন চলেন যেই বিষয়টা, একটা বহুপদীতে যেই চলকটা থাকে, তো আর কি বলার সুবিধার্থে, লেখার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে আমরা তাকে এইভাবে করে লিখে থাকি যে p(x) অর্থাৎ x চলকের বহুপদী, q(x) x চলকের বহুপদী। যদি চলক হিসাবে y থাকে তখন আমরা লিখে থাকি p(y), যদি চলক হিসাবে z থেকে থাকে তাহলে আমরা লিখে থাকি z(y), অর্থাৎ z চলকের বহুপদী, x চলকের বহুপদী। আমরা এটাকে সংক্ষেপে এইভাবে করে প্রকাশ করে থাকি, x চলকের বহুপদী, পলিনোমিয়াল অফ x, x চলকের বহুপদী, x চলকের বহুপদী, z চলকের বহুপদী। এটা লেখার সুবিধাতে, বুঝার সুবিধার্থে, বলার সুবিধার্থে। আচ্ছা, তো এখানে আমাদের দেখেন, এখন যেই বিষয়টা, আমরা বহুপদীর মধ্যে চলকের জায়গাতে চলকের পরিবর্তে যেই মান বসাই, সেটা যখন বহুপদীর মধ্যে বসাবো, ক্যালকুলেশন করে যা পাবো তাকে বলা হবে ভাগশেষ। একটা বহুপদীতে চলকের পরিবর্তে যা বসাবো, সেটা যখন বহুপদীতে বসাবো, ক্যালকুলেশন করে যা পাবো তাকে বলা হবে ভাগশেষ।
আমরা চলকের পরিবর্তে যা বসাবো সেটা বহুপদীতে বসানোর পরে ক্যালকুলেশন করে যা পাবো তাকে বলা হবে ভাগশেষ। এইটা একটু পরে আবার আলোচনায় আসবে, সমস্যা নেই। আর এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি যে বহুপদীটা হচ্ছে পি অফ এক্স। এখন আপনাকে যদি এক্সের জায়গাতে 2 বসাইতে বলা হয় তাহলে রেজাল্ট হিসেবে আপনি কি পাবেন? পি অফ 2। পি অফ এক্স হিসাবে যা আছে সেখানে এক্সের পরিবর্তে যদি 2 বসাইতে বলে তাহলে 2 আপনি বসাবেন, পুরাটার যে রেজাল্ট তাকে বলা হবে পি অফ 2। আপনি যদি বলা হয় এক্সের জায়গায় 3 বসান তাহলে 3 বসালে যে রেজাল্টটা পাওয়া যাবে তাকে বলা হবে পি অফ 3। আপনি এখন প্রত্যেকটা চলকের জায়গাতে এক্সের জায়গাতে 3 বসায় দেন, দেখেন রেজাল্ট কত আসে। এই যে এখানের মধ্যে এক্সের জায়গাতে 3 বসানো হয়েছে, তাহলে 3 বসানোর পরে ক্যালকুলেশন করে রেজাল্ট আসছে 44। তাহলে কি বলা হবে? পি অফ এক্স। সেখানে এখন বলা হবে পি অফ 3। পি অফ এক্স আপনাকে দিয়ে দিছে, আপনাকে বলা হলো পি অফ 3 কত? পি অফ এক্স দিয়ে দিছে, আপনাকে জিজ্ঞাসা করা হলো পি অফ 5 কত? তখন আপনি জাস্ট ওই চলকের জায়গাতে এই মানটা বসাই দিবেন, যেই রেজাল্ট বের হবে আপনি বলবেন পি অফ 5 এর মান এটা। আপনাকে পি অফ এক্স দিয়ে দিছে, বললো পি অফ 5 নির্ণয় করো, তার মানে চলকের জায়গাতে 5 বসাবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন রেজাল্ট কত আসে। যা আসবে আপনি বলবেন পি অফ 5 এর রেজাল্ট হচ্ছে এইটা। এইভাবে করে আপনি বলে দিবেন। যেমন পি অফ 3 এটার রেজাল্ট হচ্ছে 44। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এক চলকের বহুপদী নিয়ে কথা বললাম, এখন আমরা 2 চলকের বহুপদী নিয়ে কথা বলবো। 2 চলকের বহুপদী। 2 চলকের বহুপদীতে 2টা চলক থাকে। 2 চলকের বহুপদীতে 2টা চলক থাকে। এক্স ওয়াই 2টা চলক, ঠিক আছে? অথবা পি কিউ 2টা চলক, অর্থাৎ বহুপদীটার মধ্যে চলক হিসেবে 2টা থাকবে। এক চলকের বহুপদীতে একটাই চলক থাকবে, হয় পুরো অঙ্কটার মধ্যে শুধুই এক্স অথবা পুরো অঙ্কটার মধ্যে শুধুই ওয়াই, অর্থাৎ একটা চলক থাকবে, সেটা এক চলকের বহুপদী। আর এখন আমরা আলোচনা করতেছি 2 চলকের বহুপদী, এখানের মধ্যে 2টা চলক থাকবে, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই মিলিতভাবে 2টা চলক থাকবে। তো যখন 2 চলকের বহুপদী হয়, প্রিয় শিক্ষার্থীরা, যখন 2 চলকের বহুপদী হয় তখন আমরা মাত্রা ক্যালকুলেশন করব কিভাবে করে? স্যার, এক চলকের বহুপদী যখন ছিল আপনি তো বলছিলেন চলকের সর্বোচ্চ পাওয়ারটাকে মাত্রা বলবো। এখন চলক যখন 2টা তখন আমরা মাত্রা কিভাবে করে বলবো? প্রিয় শিক্ষার্থীরা, যখন 2 চলকের বহুপদী, এটা শুধু 2 চলকের ক্ষেত্রেই না, 3 চলক বলেন, 4 চলক বলেন, যাই বলেন না কেন, তখন নিয়ম কি? তখন প্রত্যেকটা পদে থাকা যেই চলকগুলো থাকবে তাদের পাওয়ারগুলোকে যোগ করতে হবে, পাওয়ারগুলোকে যোগ করতে হবে। প্রতিটা পদে চলকের পাওয়ার যোগ করে দেখতে হবে কত আসে। যা আসবে সেটা ওই পদের পাওয়ার। একটা পদে আমি একটা বহুপদী, বেশ কয়েকটা পদ আছে, আমি প্রথম পদে গেলাম, গিয়ে দেখব চলক কোনটা কোনটা আছে, তাদের পাওয়ারগুলোকে যোগ করব। যোগফল যা আসবে এটা হবে ওই পদের পাওয়ার। এবার দ্বিতীয় পদে যাব, সেখানে যেই কয়টা চলক থাকবে তাদের পাওয়ারগুলো যোগ করব, যোগফল যা আসবে সেটা হবে ওই পদের পাওয়ার। এবার তৃতীয় পদে যাব, সেখানে যেই কয়টা চলক থাকবে তাদের পাওয়ারগুলোকে যোগ করব, যোগফল যত আসবে সেটা ওই পদের পাওয়ার। যেমন এখানে আপনারা দেখেন, এই যে 8x³ + y³ - 4x² + 7xy + 2y - 5x²y। প্রিয় শিক্ষার্থীরা, এখানে x এর পাওয়ার শুধুই 3 দেখা যাচ্ছে, এখানে y এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, যোগ করেন যোগ করলে হয় 2। আমরা বলবো এই পদের পাওয়ার হচ্ছে 2, y এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, যোগ করেন কত হয়? 3। আমরা বলবো এই পদের পাওয়ার হচ্ছে 3। অর্থাৎ যখন কোনো পদের মধ্যে একাধিক চলক থাকবে আমরা পাওয়ারগুলোকে যোগ করে যোগফলটাকে বলবো ওই পদের পাওয়ার, যোগফলটাকে বলবো ওই পদের পাওয়ার। আচ্ছা, এখন আসেন পুরো বহুপদীর মাত্রা কাকে বলবো? আপনি যখন যোগফলগুলো বের করলেন, প্রত্যেকটা পদে থাকা চলকের পাওয়ারগুলোর যোগফল বের করলেন, এখানে 3, এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 3, সবচেয়ে বড় পাওয়ার হিসেবে আপনি কাকে পাইছেন? 3। কারণ 1ও আছে, 2ও আছে, আবার 3ও আছে, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কত? 3। সবচেয়ে বড় পাওয়ার কত? 3। তাহলে এটাই হবে বহুপদীর মাত্রা, এটাই হবে বহুপদীর মাত্রা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন বলা হয়েছে বহুপদীর মাত্রা 3।
এখন আসেন আমরা 3 চলকের বহুপদীতে যাই। 3 চলকের বহুপদীতে 3টা চলক থাকবে, 3টা চলক থাকবে। তো 3টা চলক যখন থাকবে তখন আমরা প্রত্যেকটা পদে গিয়ে চলকের পাওয়ারগুলোকে যোগ করে যোগফল যেটা বের হবে সেটা ওই পদের পাওয়ার। পরের পদে যাব, চলকগুলোর পাওয়ার যোগ করে যোগফল ওই পদের পাওয়ার। আর সম্পূর্ণ বহুপদী সিস্টেম একই। সবচেয়ে বড় পাওয়ার কোথায় দেখা যাবে? আপনি যে যোগফলগুলো বের করলেন, সবচেয়ে বড় পাওয়ারটা কোথায় দেখা যাচ্ছে? সেটাই হবে মাত্রা, সেটাই হবে মাত্রা। এখানে যদি আমরা তাকাই, এক্সের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 3, জেডের পাওয়ার 3, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, জেডের পাওয়ার 1, যোগ করেন যোগফল 3। তাহলে এটা হচ্ছে এই পদের পাওয়ার। তাহলে এখানে পদের এই বহুপদীর মাত্রা হবে 3, কারণ এর চেয়ে বড় পাওয়ার আর দেখা যাচ্ছে না। এখানে বড় পাওয়ার 3, এর চাইতে না ছোট দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে, এটাই তাহলে বড় নাকি? এটাই তাহলে আমাদের দৃষ্টিতে বড় দেখা যাচ্ছে। তাহলে বহুপদীর মাত্রা হবে 3। যদি এরকম দেখা যায় কখনো যে 2x³ + 5x² y³ + 7y², তখন মাত্রা কত হবে? আচ্ছা, এখানে আমি তো কয়টা চলক ব্যবহার করছি, 2টা, আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে 9z⁵, 9z⁵। দেখেন x y z 3টা চলক আছে, তাহলে এটা 3 চলকের বহুপদী, এটা 3 চলকের বহুপদী, ঠিক আছে? এটা হচ্ছে 3 চলকের বহুপদী। এখন যদি বলা হয় যে প্রত্যেক পদের পাওয়ার বের করেন, জেডের পাওয়ার 5, এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 3 যোগ করলে 5, ওয়াইয়ের পাওয়ার 2। আচ্ছা, সবচেয়ে বড় পাওয়ার কত? 5। সবচেয়ে বড় পাওয়ার কত? 5। তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে 5। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 চলকের বহুপদী, 2 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী আমরা এগুলো দেখলাম। এখন আমাদের সামনে যেই আলোচনাটা আসবে সেটি হচ্ছে অভেদ। ইংরেজিতে যাকে বলা হয় আইডেন্টিটি। অভেদ ইংরেজিতে যাকে বলা হয় আইডেন্টিটি। এই অভেদ জিনিসটা কি? অভেদ হচ্ছে 2টা সমীকরণ আপনার সামনে দেওয়া হলো, 2টা সমীকরণের মধ্যেই চলক আছে। তো যদি দেখা যায় চলকের যে কোনো মানের জন্য ওই 2টা সমীকরণ সমান হচ্ছে, আমি যতবারই চলকের মান পাল্টাচ্ছি 2টা সমীকরণ সমান থাকতেছে, আমি যতবারই চলকের মান পাল্টাচ্ছি 2টা সমীকরণ সমান থাকতেছে। অর্থাৎ চলকের মান পরিবর্তন করা সত্ত্বেও সমীকরণ দ্বয় অসমান হচ্ছে না, তারা সমান থাকতেছে সব সময়। যখন এই জিনিসটা ঘটবে তখন এই যে সমতা মানে সমান যে ঘটলো এটাকে বলা হবে অভেদ। যখন 2টি সমীকরণ চলকের যে কোনো মানের জন্য সব সময় সমান থাকে, এই সমতাকে বলা হয় অভেদ। আবারও বলতেছি, যখন 2টি সমীকরণের ক্ষেত্রে চলকের যে কোনো মানের জন্য সমীকরণ 2টি সমান থাকে, এই সমতাকে বলা হয় অভেদ অথবা আইডেন্টিটি। হ্যাঁ, ইংরেজিতে 2টি বহুপদী পি অফ এক্স, কিউ অফ এক্স সকল এক্সের জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়, এদের সমতাকে অভেদ বলা হয়। এবং এটা বোঝানোর জন্য পি অফ এক্স অভেদ চিহ্ন দিয়ে কিউ অফ এক্স লেখা হয়। অভেদের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে আমরা যে সমান দাগ দেই না, এটা 3 বার দেওয়া হয়। আমরা যে সমানের দাগ দিই, সমান সমান, এই দাগটা 3 বার দেওয়া হয়। এটা হচ্ছে অভেদের চিহ্ন, একটা স্পেশাল একটা চিহ্ন অভেদ। এই চিহ্নটা দেখলে একদম স্পষ্টত বোঝা যায় যে এখানে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে। যখন আমি 2টা বহুপদীর মাঝখানে এরকম চিহ্ন দেখব, আমি বুঝবো অভেদ, এরা অভেদ। চলকের মান যতবারই পাল্টাই না কেন মান পরিবর্তন হবে না। যেমন আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। আমরা এখানের মধ্যে এই অভেদ জিনিসটু বোঝার জন্য উদাহরণ দিই। x + 1 হোল² = x² + 2x + 1। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। দেখেন এখানে চলক হিসাবে x আছে, আমরা এই মুহূর্তে আপাতত চলকের মান হিসেবে 1 নিলাম, x এর মান 1। তাহলে 1 + 1 হোল² = 1² + 2 × 1 + 1। 1 + 1 তাহলে হয় 2, 2কে স্কোয়ার করলে হয় 4। এখানে তো পুরোটা দেখেন 1 + 2 + 1, তাহলে কত হয়? 1, 2 আর 1, 4 হবে। 2 পক্ষ সমান হয়েছে। আমি চলকের মান 1 নিছি, 2 পক্ষ সমান সমান। আসেন এবার আমরা চলকের মান পরিবর্তন করি। আমরা এখন চলকের মান হিসেবে 2 নেই, x এর মান 2 পাল্টাই ফেললাম, x এর মান 2,
প্লাস 1 হোল স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, 2 প্লাস 1 তাহলে 3, 3 কে স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 1, 9 ইকুয়াল টু 9। দুই পক্ষ সমান হয়েছে। আরও উদাহরণ দিব। আসেন আমরা এখন চলকের মান পরিবর্তন করি। এক্সের মান 5 নেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক্সের মান 5, তাহলে 5 প্লাস 1 তাহলে 6, 6 স্কোয়ার মানে 36। এক্সের মান 5, 5 স্কোয়ার মানে 25, 5 দুগুণে 10 সঙ্গে 1 তাহলে 36, এই পাশে 36, দুই পক্ষ সমান হয়েছে। আমি চলকের মান যখনই পরিবর্তন করতেছি না কেন দুই পক্ষ সমান থাকতেছে। তাহলে এদেরকে বলা হবে অভেদ। যখন চলকের যে কোনো মানের জন্য উভয় বহুপদী পরস্পর সমান থাকবে তখন ওই দুইটি বহুপদীকে, এই সমতাকে অভেদ বলা হবে। এটাই সেখানের মধ্যে বলা হলো যে দুইটি বহুপদী সকল এক্সের জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়। আর অভেদ জিনিসটা বোঝানোর জন্য সমান দাগটা 3 বার দেওয়া হয়, 1 2 3, ঠিক আছে। আচ্ছা, এই চিহ্নটাকে অভেদ চিহ্ন বলা হয়। আচ্ছা, অভেদ মানে হলো সমান, এখানে বোঝানো হচ্ছে। এবার একটা কথা বলা হয়েছে, তো আমাদেরকে মনে রাখতে হবে সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। তো এই যে সকল অভেদই সমীকরণ কিন্তু সকল সমীকরণ অভেদ নয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা যখনই অভেদ বলবো সমীকরণকে ব্যবহার করে তো অভেদটা তৈরি হবে। দুইটা সমীকরণ, যখন দুইটা সমীকরণে চলকের যে কোনো মানের জন্য দুইটা সমীকরণ পরস্পর সমান থাকবে তখনই তো আমরা অভেদ বলি। তাহলে এই অভেদটা সমীকরণ ছাড়া তো হচ্ছে না, তাহলে অভেদ তৈরি করতে গেলে সমীকরণ লাগে। তাহলে সকল অভেদই সমীকরণ, মানে অভেদ তৈরি করতে গিয়ে আমার সমীকরণ লাগবেই। তাদেরকে আমি যদি দেখি যে চলকের যে কোনো মানের জন্য দুইটা পক্ষ পরস্পর সমান হয়েছে তখন আমরা অভেদ বলতে পারি। আর এখানে কি বলা হলো? সকল সমীকরণ অভেদ নয়, সকল সমীকরণ অভেদ নয়। অর্থাৎ আপনি যে কোনো দুইটা সমীকরণ লিখে দিলেন, অভেদ হবে না। তো অভেদ হইতে হলে তো শর্ত মানতে হবে, চলকের যে কোনো মানের জন্য উভয় পক্ষ সমান হইতে হবে। এখন আপনি এমন দুইটা সমীকরণ লিখে দিলেন যে চলকের মান পাল্টানোর সাথে সাথে দুই পক্ষের মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো অভেদ হবে না, ঠিক আছে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ না। অভেদ বলতে গেলে আমরা যেই সমীকরণকে ব্যবহার করে অভেদ বলতেছি, ওই যে অভেদ বললাম, তাহলে তারা তো সমীকরণের মাধ্যমে তৈরি হয়েছে, তাহলে অভেদগুলো সমীকরণের মাধ্যমে তৈরি হয়। কিন্তু আমি যে কোনো সমীকরণ লিখে দিয়ে কি অভেদ বলতে পারি? না, যে কোনো সমীকরণ লিখে দিয়ে অভেদ বলতে পারি না। এই কথাটা এখানে তারা আমাদেরকে আর কি বললো যে খেয়াল রাখতে হবে সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। আচ্ছা, এবার যাই আমরা পরবর্তীতে যেই লাইনটা, সেটা হচ্ছে সমমাত্রিক। সমমাত্রিক মানে হচ্ছে কোনো বহুপদী বা কোনো রাশির মধ্যে যতগুলো পদ আছে প্রত্যেকটি পদের মাত্রা যখন সমান হয় তখন সেই বহুপদী বা রাশিটিকে বলা হয় সমমাত্রিক বহুপদী বা রাশি। কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যখন সমান হয় তখন সেই বহুপদীটিকে বলা হয় সমমাত্রিক বহুপদী, অর্থাৎ মাত্রা সমান। যেমন এখানে একটা উদাহরণ লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার, এখানে এক্সের পাওয়ার কত? 2, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, যোগ করলে কত হয়? 2, ওয়াইয়ের পাওয়ার 2। তাহলে প্রত্যেকটা পদের এখানের মধ্যে মাত্রা হচ্ছে 2, প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে এখানের মধ্যে 2, তাহলে সমান। আমি যদি লিখি এখানের মধ্যে যে এক্স কিউব প্লাস 7x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, প্রিয় শিক্ষার্থীরা এক্সের পাওয়ার এখানে 3, এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, যোগ করলে হয় 3, ওয়াইয়ের পাওয়ার 3, প্রত্যেকটা পদের মাত্রা সমান। তাহলে এই বহুপদী বা এই রাশিটিকে বলা হবে সমমাত্রিক বহুপদী বা রাশি। যখন কোনো রাশির মধ্যে অবস্থানকারী প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তখন তাকে বলা হয় সমমাত্রিক রাশি বা বহুপদী। এবার আসেন ভাগশেষ উপপাদ্যতে চলে যাই। ভাগশেষ উপপাদ্য কি? ভাগশেষ উপপাদ্য হচ্ছে কোনো একটা বহুপদীকে ভাজক দ্বারা, মানে অন্য একটা বহুপদী দ্বারা যখন আমরা ভাগ করব, যদি ভাগ না করেই আমরা ভাগশেষটা নির্ণয় করে ফেলতে পারি। ভাগ না করেই যদি ভাগশেষটা নির্ণয় করা যায় যে পদ্ধতিতে, তাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। ভাগ না করেও
ভাগশেষ নির্ণয় করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এটা কি? এটা হচ্ছে একটা বহুপদী আমরা লিখলাম f of x equal to x square minus 5x plus 6, f of x equal to x square minus 5x plus 6, এটা হচ্ছে একটা বহুপদী। তো এখন আমি জানতে চাই যে এই যে বহুপদীটা তাকে যদি x minus 4 দ্বারা ভাগ করা হয়, x minus 4 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষটা কত আসবে। তো এই জন্য আমাকে ভাগ করে তারপরে দেখতে হবে না ভাগশেষ কত আসে, আমরা খুব সহজ পদ্ধতিতে রেজাল্টটা বের করে ফেলতে পারবো। সেটা কি? যেটা দ্বারা ভাগ করতে বলবো সেটা ইকুয়াল টু 0 লিখব, তাহলে সেখান থেকে চলকের মান আমাদের সামনে আসবে, চলকের মানটা আমরা বহুপদীতে বসিয়ে দিব, অর্থাৎ যেখানেই চলক সেখানেই 4, যেখানেই চলক সেখানেই 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6, তাহলে 16 বিয়োগ 20 যোগ 6, 16 আর 6 22 বিয়োগ 20, তাহলে হয় 2। এই যে 2 আসলো প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই বহুপদীটাকে ভাগ করি x মাইনাস 4 দ্বারা, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই বহুপদীটাকে ভাগ করি x মাইনাস 4 দ্বারা, তাহলে আমরা একদম অঙ্কের শেষে গিয়ে ভাগশেষ হিসেবে 2 পাবো। তাহলে এই যে ভাগশেষ হিসেবে 2 পাবো, এটা কিন্তু আমাকে ভাগ অঙ্ক করে 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 দেখতে হবে না, আমরা খুব সহজেই রেজাল্টটা বের করে ফেলতে পারবো। যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 লিখব, সেখান থেকে চলকের মানটা নিয়ে নিব, চলকের মানটা বহুপদীতে বসাই দিলেই বাস রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই পদ্ধতিটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ ভাগ না করেও ভাগশেষ নির্ণয় করার যে পদ্ধতি তাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এবার ভাগশেষ উপপাদ্যেরই একটা অংশ, ভাগশেষ উপপাদ্যেরই একটা অংশ সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি? যখন আমরা ভাগশেষই নির্ণয় করব, এই মনে রাখতে হবে উৎপাদক উপপাদ্য কিন্তু ভাগশেষ উপপাদ্যেরই অন্তর্ভুক্ত, শুধুমাত্র একটা স্পেশাল বৈশিষ্ট্যের কারণে এটা একটা আলাদা নামকরণ করা হয়েছে উৎপাদক উপপাদ্য। যেমন ত্রিভুজের মধ্যে তো 3টা বাহু থাকে, তিনোটাই তো বাহু, কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের এক একটা নামকরণ করা হয়। যেমন সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে তার নাম কি? অতিভুজ। অন্য একটা বাহুর নাম ভূমি, অন্য একটা বাহুর নাম লম্ব। কিন্তু এরা তো সবে বাহুই, আমি অতিভুজ যাকে বলতেছি, ভূমি যাকে বলতেছি, লম্ব যাকে বলতেছি, এরা তো সবাই বাহুই, কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করে নামকরণ করা হচ্ছে। সমকোণের বিপরীতে যেই বাহুটা তাকে অতিভুজ বলা হয়, এই যে একটা বৈশিষ্ট্য, সমকোণের বিপরীতে অবস্থানকারী বাহুটার নাম অতিভুজ। তাহলে বাহু সবাই, কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে তার একটা স্পেশাল নামকরণ করা হয়েছে, তাই না? তো একই রকমভাবে উৎপাদক উপপাদ্য এটা ভাগশেষ উপপাদ্যেরই অংশ, একটা স্পেশাল বৈশিষ্ট্যের কারণে আলাদা করে নামকরণ করা হয়েছে। সেটা কি? যখন আমরা ভাগশেষ উপপাদ্যের বেলায় চলকের মান যে বসাইলাম, একটু আগে আপনারা দেখলেন যে আমরা x এর মান 4 বসাইছি, একটু আগে দেখলেন না, x এর মান 4 বসাইছি, 4 বসানোর কারণে একটা ভাগশেষ নির্ণয় হয়েছে, 2 বের হয়েছে ভাগশেষ। যদি দেখা যায় চলকের এমন মান বসিয়েছি যাতে করে আমরা ভাগশেষ হিসেবে 0 পাইছি, যদি দেখা যায় চলকের এমন মান বসানো হয়েছে যার ফলে ভাগশেষ 0 বের হয়েছে, যখন ভাগশেষ 0 বের হয় তখন চলকের ওই মানটা আসছে যেখান থেকে তাকে উৎপাদক বলা হয়। আবারও বলি, যদি ভাগশেষ 0 বের হয় তখন আমরা চলকের মান যেটা বসানোর ফলে এই ফলাফল 0 আসলো, চলকের যেই মানটা বসানোর ফলে ভাগশেষ 0 আসলো, চলকের ওই মানটাকে নিয়ে উৎপাদক পাওয়া যায়। কি পাওয়া যায়? উৎপাদক। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এক্সের মান যদি আমরা 4 বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতেছি 0 আসে। আগেরবার কিন্তু এখানে 6 ছিল, প্রিয় শিক্ষার্থীরা, আগেরবার এখানে 6 ছিল, এই যে আপনাকে আমি দেখাই, আগেরবার ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর এখন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। আচ্ছা, আমরা অন্য একটা রাশি লিখলাম। তো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আমরা এক্সের মান 4 বসাইলাম, এক্সের মান 4 বসানোর ফলে ক্যালকুলেশন করে আমরা 0 পেলাম ভাগশেষ। এই যে ভাগশেষ হিসেবে 0 পেলাম,
কার কারণে পেলাম? সেটা হচ্ছে চলক এক্স এর মান 4 হওয়াতে এখানে 0 আসছে। এই 4 যদি এই পাশে আসে তাহলে -4। আমরা বলবো x - 4 হচ্ছে একটা উৎপাদক। x - 4 হচ্ছে একটা উৎপাদক। আমরা যদি x² - 5x + 4 এটাকে যদি আমরা ভাগ করি গতানুগতিকভাবে x - 4 দ্বারা, তাহলে আমরা এক পর্যায়ে ভাগশেষ হিসাবে 0 পাবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে যখন কোনো ভাজকের থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানোর ফলে বহুপদীর ফলাফল 0 হয়, তখন সেই ভাজকটিকে বলা হয় উৎপাদক। আবার এটা ভাজক না, যেটা দিয়ে ভাগ করি x - 4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। যখন কোনো ভাজক থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানোর ফলে বহুপদীর ফলাফল 0 হয়, তখন সেই ভাজকটিকে বলা হয় উৎপাদক, আর এই পদ্ধতিটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য। তাহলে এটার স্পেশাল বৈশিষ্ট্যটা কি? বাধ্যতামূলকভাবে ভাগশেষকে 0 হইতে হবে। অর্থাৎ উৎপাদক উপপাদ্যের বেলায় ভাগশেষ 0 ব্যতীত অন্য কোনো কিছু হইতে পারে না। আর ভাগশেষ উপপাদ্যতে ভাগশেষ যে কোনো কিছু হইতে পারে। ভাগশেষ 2 হইতে পারে, ভাগশেষ 5 হইতে পারে, ভাগশেষ 12 হইতে পারে, ভাগশেষ 0 হইতে পারে, ভাগশেষ যে কোনোটা কিছু হইতে পারে। কিন্তু যেই মুহূর্তে আমি দেখব ভাগশেষ 0 বের হইছে, তখন আমি ভাজকটাকে স্পেশালভাবে একটা নাম দিব উৎপাদক, আর পদ্ধতিটার নাম দিব উৎপাদক উপপাদ্য। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তাহলে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য আমরা এগুলো শিখলাম। এখন আমরা আংশিক ভগ্নাংশ দেখব। আংশিক ভগ্নাংশ সেটা হচ্ছে অধ্যায় 2-এর বীজগাণিতিক রাশির সবচাইতে গুরুত্বপূর্ণ যেই টপিক্সটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশর টপিক্স। আংশিক ভগ্নাংশ কি? যখন কোনো একটা ভগ্নাংশকে ছোট ছোট একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, কোনো একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করা হয়, তখন এই প্রত্যেকটা ছোট ছোট যে ভগ্নাংশ তাদেরকে ওই প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হয়। একটা ভগ্নাংশ দিয়ে দিল আপনাকে, আস্ত একটা ভগ্নাংশ। এবার তাকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট কয়েকটা ভগ্নাংশে রূপান্তর করলাম। ওই ছোট ছোট কয়েকটা ভগ্নাংশ যোগ করলে এই আসল ভগ্নাংশটা পাওয়া যায়। ওই ছোট ছোট প্রত্যেকটা ভগ্নাংশকে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হবে। যেমন 10 টাকা, আমি এই 10 টাকাকে ভেঙে আমি বলতে পারি যে 2 টাকার নোট 5টা হবে। 2 টাকার নোট, আরেকটা 2 টাকার নোট, আরেকটা 2 টাকার, এভাবে করে 5টা 2 টাকার নোট যোগ করলে 10 টাকা হয়ে যায়। 5টা 2 টাকার নোট যোগ করলে 10 টাকা হয়ে যায়। এই 5টা 2 টাকার নোট প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ওই 10 টাকার আংশিক মানে অংশ বলা হবে। অংশ, একটা 2 টাকার নোট, এটা কি ওই 10 টাকার একটা অংশ। আরেকটা 2 টাকার নোট ওই 10 টাকার অংশ। এখানে একটা 2 টাকার নোট কিন্তু এককভাবে 10 টাকা হইতে পারে না। একটা 2 টাকার নোট এটা এককভাবে কিন্তু ওই 10 টাকা হইতে পারে না। এই 2 টাকাটা হচ্ছে ওই 10 টাকার অংশ। আরেকটা 2 টাকা ওই 10 টাকার অংশ, আরেকটা 2 টাকা ওই 10 টাকার অংশ। এইভাবে করে বেশ কয়েকটা 5টা 2 টাকার নোট একত্রিত হয়ে ওই 10 টাকা হয়। তাহলে আংশিক ভগ্নাংশটা এরকম যে একটা ভগ্নাংশ তাকে আমরা ভেঙে ছোট ছোট কয়েকটা ভগ্নাংশ রূপান্তর করব, তাদেরকে যোগ করলে যোগফল হিসাবে এই ভগ্নাংশটা ফেরত আসবে। তখন ওই ছোট ছোট প্রত্যেকটা ভগ্নাংশকে এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, যেমন দেখানো হলো 3x - 8 ডিভাইডেড বাই x² - 5x + 6, এই যে একটা ভগ্নাংশ আমরা দেখতেছি। হ্যাঁ, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে ভেঙে এরকম ছোট ছোট 2টা ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে। এর ভিতরে আরও অনেক কাজকর্ম করতে হয়, সেটা অনুশীলনের ভিতরের অঙ্কগুলো করতে গিয়ে আপনারা একদম ডিটেইলসে বুঝবেন। যেহেতু আজকের ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ প্রাথমিক যেই তথ্যগুলো দরকার আমরা এই তথ্যগুলো সব জানতেছি। অনুশীলনের ভিতরের অঙ্কগুলো করতে গিয়ে, কাজের অঙ্কগুলো করতে গিয়ে আমরা একদম ডিটেইলসে প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করাবো। তখন সেখানের মধ্যে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। এখন আমরা প্রাথমিক যেই তথ্যগুলো সেগুলো আলোচনা করতেছি। এখন তার আংশিক ভগ্নাংশ আমরা একদম ভেঙে পুরাটা তার এখন আমরা বুঝবো না। আমরা এখন বুঝবো আংশিক ভগ্নাংশ কাকে বলে, আংশিক ভগ্নাংশ কত রকমভাবে আমাদের সামনে আসতে পারে, এই জিনিসগুলো আমরা এখন শিখব। আর এগুলোর সমাধানটা কিভাবে করে করতে হয় সেটা তো কাজের অঙ্ক, অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে আমরা শিখব। আচ্ছা, তো 3x - 8 ডিভাইডেড বাই x² - 5x + 6, এই যে ভগ্নাংশটা তাকে আমরা ভেঙে ছোট ছোট 2টা ভগ্নাংশে রূপান্তর করলাম। এই যে ছোট ছোট 2টা ভগ্নাংশ দেখতেছেন, 2/x - 2,
1/x-3, এই দুইটা ভগ্নাংশকে যোগ করলে 3x - 8 ডিভাইডেড বাই x² - 5x + 6 হয়। এই দুইটা ভগ্নাংশকে যোগ করলে আমরা এই ভগ্নাংশটা পাই। তাহলে এই যে ভগ্নাংশটা তাকে আমরা ভেঙে এরকম ছোট ছোট দুইটা ভগ্নাংশে রূপান্তর করলাম। যখন এই দুইটা ভগ্নাংশকে আমরা যোগ করব তখন যোগফল হিসাবে এটাই পাওয়া যাবে। এই ক্ষেত্রে এই ভগ্নাংশটার একটা অংশ হচ্ছে এটা, এই ভগ্নাংশটার একটা অংশ হচ্ছে এটা। এটা কিন্তু এককভাবে এই পুরো ভগ্নাংশকে বোঝাচ্ছে না। যখন এই দুইটা ভগ্নাংশ একত্র হচ্ছে তখন এটা তৈরি হয়। তাহলে এই ভগ্নাংশের অংশ এরা, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশকে আমরা মূলত 5 রকমভাবে প্রকাশ করতে পারি। মানে আংশিক ভগ্নাংশটা আপনাদের সামনে 5 ভাবে আসতে পারে। সেটা কি? টাইপ 1, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। মানে একটা ভগ্নাংশের হরের মধ্যে চলকের পাওয়ার থাকবে 1, চলকের পাওয়ার থাকবে 1, ঘাত মানে কি পাওয়ার, চলকের পাওয়ার থাকবে 1 এবং কোনো উৎপাদক পুনরাবৃত্তি হবে না। মানে কোনো উৎপাদকের রিপিট হবে না, কোনো উৎপাদক রিপিট হবে না, প্রত্যেকটা উৎপাদক একবার একবার করেই থাকবে। চলকের পাওয়ার থাকবে 1 আর উৎপাদক কোনোটা রিপিট হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ভগ্নাংশটা দেখছি, একটা করে উদাহরণ আমরা এখানে দিয়েছি। এই যে ভগ্নাংশটা, এখানের মধ্যে এই যে হর x-1 ইন্টু x-2, তাহলে এটাও উৎপাদক, এটাও উৎপাদক, যেহেতু এরা গুণাকারে রয়েছে, এটাও উৎপাদক, এটাও উৎপাদক। এই x-এর পাওয়ার হচ্ছে 1, এই x-এর পাওয়ারও হচ্ছে 1। তাহলে আমরা দেখতেছি উৎপাদকের চলকের পাওয়ার 1, এই যে এক ঘাত বিশিষ্ট, তাহলে চলকের পাওয়ার 1 এবং কোনো উৎপাদকের রিপিট হয় নাই। দেখেন x-1কে এখানে রিপিট আছে যে আবার x-1 এরকম আছে না, x-2 এর রিপিট হয়েছে না, কোনো উৎপাদকের রিপিটও হয় নাই। আচ্ছা, যখন আমরা এটাকে ভেঙে লিখতে যাব, আমরা যখন এটাকে ভেঙে লিখতে যাব তখন আমরা এটাকে কীভাবে করে ভাঙবো? আমরা এটাকে ভাঙতে গিয়ে যেই কাজটা করব, এই একটা উৎপাদক যাবে একটা ভগ্নাংশের হর হিসেবে, আরেকটা উৎপাদক যাবে আরেকটা ভগ্নাংশের হর হিসেবে, মাঝখানে বসবে যোগ চিহ্ন। এই ভগ্নাংশের উপরে আমরা লিখলাম a, এটার আমরা উপরে লিখলাম b, লব হিসাবে a লিখলাম, লব হিসাবে b লিখলাম। এখন আমরা যখন অঙ্কটা করতে যাব, অঙ্কটা করতে 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 বিস্তারিতভাবে যখন অঙ্কটা কমপ্লিট করা শেষ হবে তখন ওই a এর মান আমরা খুঁজে পাবো, b এর মান আমরা খুঁজে পাবো। আমরা এই মুহূর্তে জানি না a এর মান কত, b এর মান কত, এটা শুধু অঙ্কের শুরু। আমরা শুধু আংশিক ভগ্নাংশটা কেমন কেমনভাবে আপনার সামনে থাকবে সেই টাইপগুলো আপনার সামনে তুলে ধরতেছি। এটার সমাধানটা তো অনুশীলনের ভিতরে গিয়ে তারপরে কাজের অঙ্কতে আপনারা পাবেন। আচ্ছা, এখন যদি এগুলোর পুরা ভেঙে করতে যাই, মানে সমাধানটাও দেখাতে চাই, তাহলে এই পর্ব বিশাল বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কিন্তু এটার প্রয়োজনীয়তা নাই, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান দেওয়া থাকবে। আচ্ছা, তো এখন দেখেন একটা ভগ্নাংশের হর হিসাবে এই উৎপাদকটা, আরেকটা ভগ্নাংশের হর হিসাবে এই উৎপাদকটা, মাঝখানে যোগ চিহ্ন। আর যেহেতু x-এর পাওয়ার 1, তার মানে কোনো ভেজাল নাই। যদি x-এর পাওয়ার 1 থাকে তাহলে কোনো ভেজাল নাই। তখন আমরা উপরে জাস্ট একটা করে অক্ষর বসাই দিব। এখানে a বসাইলাম, এখানে b বসাইলাম। আপনি চাইলে c বসান, চাইলে d বসান, সমস্যা নাই। আচ্ছা, যখন আমরা অঙ্কের সমাধান করব তখন এই a এর মান আমাদের সামনে আসবে, b এর মান আমাদের সামনে আসবে, আমরা ওই মানকে এখানে বসাই দিব, অঙ্ক কমপ্লিট। তখন অঙ্ক শেষ হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে ওই a এর মান বের করা, b এর মান খুঁজে বের করা। আচ্ছা, এটা একটা গেল টাইপ। এবার আসেন দ্বিতীয় টাইপে যাই। দ্বিতীয় টাইপটা কি? দ্বিতীয় টাইপটা হচ্ছে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা যখন লবের ঘাত হরের সমান হয়, যখন লবের ঘাত হরের সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাতকে হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। যখন লবের ঘাত হরের সমান হয়, হরের ঘাতের সমান হয়, যখন লবের ঘাত হরের ঘাতের সমান হয়, হ্যাঁ, এই যে এভাবে লিখে ফেললাম। যখন লবের ঘাত হরের ঘাতের সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাতকে হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। কথাটার মানে কি? যখন আমরা দেখব একটা ভগ্নাংশ আমাকে দিল, লবের মধ্যে যেই বহুপদী আছে সেই বহুপদীর মাত্রা মানে চলকের সর্বোচ্চ পাওয়ার, আর হরের মধ্যে যেই বহুপদী আছে সেখানকার মাত্রা অর্থাৎ চলকের সর্বোচ্চ পাওয়ার হয় সমান হয়ে গেছে,
আর নয়তো লবের পাওয়ারটা বেশি হয়ে গেছে। যদি এমন দেখা যায়, আমরা ছোটোবেলায় যেরকমটা শিখছি না ভগ্নাংশের ক্ষেত্রে, যে লব আর হর যদি সমান সমান হয় তাহলে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ, যদি লব হরের চাইতে বড় হয় তাহলেও আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। এটা আবার বোঝার চেষ্টা করি। লব হর সমান অপ্রকৃত ভগ্নাংশ, লব হরের চাইতে বড় তাহলেও অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা যেহেতু এখানেতে আর কি আংশিক ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি, বহুপদী নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা বলবো না যে লব বড় হর ছোট, এইভাবে করে বলবো না। আমরা বলবো লবের মাত্রা হরের মাত্রা যদি আমরা দেখি লবের মাত্রা আর হরের মাত্রা সমান সমান তাহলে এটা অপ্রকৃত। যদি আমরা দেখি লবের মাত্রা ও হরের মাত্রার চাইতেও বড় তাহলেও এটা অপ্রকৃত। তখন আমাদেরকে ভাগ করে অঙ্কটাকে ছোট বানায় নিতে হয়। যেভাবেই হোক লবের পাওয়ারকে ছোট বানাইতেই হবে, যেভাবেই হোক লবের পাওয়ারকে ছোট বানাইতেই হবে। হরের পাওয়ারের চাইতেও লবের পাওয়ারকে ছোট বানাইতেই হবে। মানে যে করেই হোক হরের পাওয়ার যেন বড় থাকে, লবের পাওয়ার যেন ছোট থাকে, আমাকে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে যখন লবের ঘাত হরের ঘাতের সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাতকে হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। আচ্ছা, তো এখানে উদাহরণ হিসাবে আপনাদের সামনে যে এই ভগ্নাংশটা আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখেন এক্স আর এক্স, আমরা যখন এটা পুরোটা যখন গুণ করব, এক্স আর এক্স গুণ দিলে কী হবে, এক্স স্কোয়ার, আরও কিছু বের হবে, তাই না, আরও কিছু বের হবে, আমি আর লিখলাম না সব। এটাও যখন আমরা গুণ করব, এক্স আর এক্স গুণ দিলে হবে এক্স স্কোয়ার, আরও কিছু বের হবে। আচ্ছা, দেখেন এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 2, তাহলে সমান সমান হয়ে গেছে। তাহলে এটা অপ্রকৃত অবস্থাতে আছে। যেগুলি হোক এদেরকে ছোট বানাইতে হবে। ছোট বানানোর সিস্টেমটা কি? ছোট বানানোর সিস্টেমটা হচ্ছে যে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ারকে ভাগ করব, কত আসে, 1 আসে। তখন আমরা এই 1 সামনে লিখব, এরপরে প্লাস চিহ্ন দিব, ব্যাস ভেজাল শেষ, ভেজাল শেষ। ওকে, একদম আর কোনো টেনশন নেই। এবার আমরা চলে যাব গতানুগতিকভাবে হরের দিকে, আর লবের দিকে তাকানোর দরকার নেই। আমরা একদম অঙ্কের শুরুতে তাকাবো লবের পাওয়ার কত, হরের পাওয়ার কত, এটা আমরা একদম শুরুতে তাকাবো। যখন দেখব যে না ঘটনা ঘটে গেছে, লবের পাওয়ার হরের পাওয়ার সমান অথবা লবের পাওয়ার হরের পাওয়ার যদি বড়, তখন আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। যখন এই কাজটা করে ফেলবো ব্যাস রিল্যাক্স, আর কোনো সমস্যা নাই। এখন আমরা হর নিয়ে শুধু কাজ করব। আচ্ছা, এখন একটু বলে নিতে চাই, যদি এমন হইতো যে এখানে 2x আছে, আচ্ছা 2x আর x গুণ দিলে কী হবে, 2x স্কোয়ার। দেখেন নিচে এক্স স্কোয়ার আর উপরে 2x স্কোয়ার, পাওয়ার তো সমান, পাওয়ার তো সমান। তো এক্স স্কোয়ার দিয়ে 2x স্কোয়ারকে ভাগ করলে কী আসবে, ভাগ করলে আসবে 2, তখন কিন্তু এখানে 2 বসবে, এখানে কী বসবে, 2 বসবে। যদি এমন হয় যে উপরে আছে 3x কিউব আর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে ভাগ করলে কি হবে, 3x, তখন তো এখানে 3x বসবে। অর্থাৎ ভাগ করে আমি যা পাবো তাই এখানে সামনে বসবে, ভাগ করে আমি যা পাবো তাই এখানে সামনে বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এটা অপ্রকৃত অবস্থায় ছিল, আমরা এইভাবে করে করলাম 1 প্লাস চিহ্ন। এরপরে কি করব, সেটা হচ্ছে এই যে x-2 এটা একটা উৎপাদক, এই উৎপাদকটা একটা ভগ্নাংশের হর হিসাবে বসবে। x-4 এটা আরেকটা উৎপাদক, এটা আরেকটা ভগ্নাংশের হর হিসাবে বসবে। তাহলে এখন আমরা এদের সবাইকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে আটকায় ফেলবো, এদের সবাইকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে আটকায়া ফেলবো। প্রথমে দেখলাম, দেখেন দেখেন দেখেন, প্রথমে দেখলাম লবের পাওয়ার হরের পাওয়ার কেমন, ছোট বড় সমান কেমন, ওইটার উপরে বিবেচনা করে তখন আমরা ভাগ করা লাগলে ভাগ করে সংখ্যাটা লিখলাম। এরপরে গতানুগতিকভাবে যেভাবে করে আমরা অঙ্কটা করি এইভাবে করে। এখন আমাদের কাজ হচ্ছে ওই এ এর মান খুঁজে বের করা, বি এর মান খুঁজে বের করা। আর মাঝখানের চিহ্নটা তো সবার মনে আছে আশা করি, 3টা সমান দাগ দিচ্ছি, এটা কি অভেদ, এটা কি অভেদ, অর্থাৎ এই দুই পক্ষ অবশ্যই অবশ্যই সমান হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। আচ্ছা, এখানে বলছে স্পেশাল একটা টাইপ আপনাদের সামনে, সেটা কি, যদি দেখা যায় যে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর হয় তখন লবকে হরের আদলে প্রকাশ করতে হয়। যেমন যে এই যে x³ ডিভাইডেড বাই x² মাইনাস 16, লবের ঘাত 3 আর হরের ঘাত 2, তাহলে লবের ঘাত হরের ঘাতের চাইতে বড়, লবের ঘাত হরের ঘাতের চাইতে বড়, তখন আমরা কি করি, এই যে দেখেন ওই যে যেটা বলছিলাম সেটা, ঠিক আছে, লবের ঘাত হরের ঘাতের চাইতে বড়, তখন আমরা যেই কাজটা করি যে এই হরটাকে লবের মধ্যে লিখে ফেলি। এবার এখানে তো আছে x², কত দিয়ে গুণ দিলে x³ হবে,
যদি এক্স দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এক্স কিউব হয়ে যাবে। আচ্ছা এক্স দিয়ে যখন এটাকে গুণ দিবেন কী হবে -16x, কিন্তু কথা হচ্ছে লবের এখানে কি -16x ছিল না, ছিল না, তাহলে আমার অঙ্কে তো চলে আসছে। দেখেন আমি হরটাকে লবের মধ্যে লিখে ফেলছি। যখন আমি দেখব লবের পাওয়ারটা হরের পাওয়ারের চাইতে বড়, লবের ঘাত হরের ঘাতের চাইতে বড়, আমি কি করব হরটাকে লবের মধ্যে লিখে ফেলবো। আমি এখানে লিখে দেখাই, হ্যাঁ আমি হর এই যে x² - 16 এই হরটাকে লবের মধ্যেও লিখে ফেলবো। এখন লবের মধ্যে তো আছে এক্স কিউব, কিন্তু এখানে তো আছে x², কত দিয়ে গুণ দিলে ঠিক হবে? যদি x দিয়ে গুণ দিই তাহলে ঠিক হয়ে যাবে। কিভাবে করে ঠিক হবে? কিভাবে করে ঠিক হবে? এই যে দেখেন সবাই কিভাবে করে ঠিক হয়, সেটা হচ্ছে x দিয়ে x² গুণ দিলে x কিউব হয়। আচ্ছা এখন কথা হচ্ছে x দিয়ে x² গুণ দিলে x কিউব হবে, x দিয়ে -16 গুণ দিলে কত হয়? -16x, কিন্তু -16x কি এখানে ছিল? এই যে এই জায়গাটার মধ্যে ছিল না, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? +16x এখানে লিখতে হবে, কারণ আমি জানি x দিয়ে -16 গুণ দিলে -16x, কিন্তু এটা আমার অঙ্কে ছিলই না। তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমি এখন +16x লিখে দিব, -16x +16x বাদ যাবে, তখন শুধুই মাত্র x কিউবটা রয়ে যাবে। তার মানে অঙ্ক ঠিকঠাক থাকবে। আচ্ছা তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যেভাবে করে যে লিখলাম, এখন আমি যদি এদেরকে ভেঙে ভেঙে প্রকাশ করতে চাই, কেমনভাবে ভেঙে ভেঙে প্রকাশ করতে চাই? এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন, এটার আগে একটা অংশ, এটার পরে একটা অংশ। আচ্ছা আমি যদি লিখি a + b ডিভাইডেড বাই 3, আমি এটা ভেঙে ভেঙে লিখতে পারি a/3 + b/3, কারণ এই হরটা a এর নিচেও আছে, এই হরটা b এর নিচেও আছে, তাহলে a/3 + b/3। তাহলে একই রকমভাবে এখানে আমরা বলতে পারি x × x² - 16, এটা যাবে এটার নিচে যাবে x² - 16 প্লাস 16x, এটার নিচেও যাবে x² - 16, অর্থাৎ এই হরটা উভয়টার নিচেই থাকবে। আমরা ভেঙে ভেঙে প্রকাশ করলাম। এখন দেখেন এটা কাটা যায়, থাকে x প্লাস 16x ডিভাইডেড বাই x² - 16। এই জিনিসটাই এখানে আমাদের দেখানো হলো যে যখন লবের পাওয়ার হরের পাওয়ারে যদি বড় হয়, তখন আমরা এইভাবে তাদেরকে ভাঙতে পারি, x প্লাস 16x ডিভাইডেড বাই x² - 16। এখন আপনি আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে এতটুকুর আংশিক ভগ্নাংশ আপনি নির্ণয় করেন, নির্ণয় করা যখন শেষ হবে, জাস্ট ওটার ফলাফলের সামনে x প্লাস লিখে দিয়েন। সবাই একটু বুঝার চেষ্টা করেন। আপনি এখন 16x ডিভাইডেড বাই x² - 16 এইটার আংশিক ভগ্নাংশ নির্ণয় করেন, একদম লাস্টে গিয়ে অ্যান্সার লেখার আগ মুহূর্তে সামনে বসাই দিয়েন তো x প্লাস, অঙ্ক কমপ্লিট, x প্লাস ওইটার ফলাফল, তাহলেই হবে। যেমন এই যে আমরা লিখতে পারি এরকমটা লিখতে পারি a/x + 4 b/x - 4। এরা আসছে কোথা থেকে? এই যে এখান থেকে আসছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, সমস্যা নাই। এটা নিয়ে আরও বিস্তারিত ডিসকাশন করা হবে অনুশীলনীর ভিতরের অঙ্কগুলোতে গিয়ে। আমরা এখন পরবর্তী টাইপটা দেখতে চাই। আচ্ছা এখানে ওদের দেখানোর দরকার নেই, এটা এই যে পরবর্তী টাইপটা দেখি, টাইপ 3। টাইপ 3তে বলা হয়েছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটার পুনরাবৃত্তি হয়। একদম এক নাম্বার যেই টাইপটা ছিল ওখানে আমাদের চলকের পাওয়ার ছিল 1 এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই। এখন বলতেছে পুনরাবৃত্তি ঘটবে। একদম প্রথমে বলা হয়েছিল একঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় না, এখন বলা হচ্ছে পুনরাবৃত্তি ঘটতেও পারে। এই যে সেটা দেখেন x/x - 1 হোল স্কোয়ার ইন্টু x - 2। প্রিয় শিক্ষার্থীরা দেখেন x এর পাওয়ার কিন্তু 1, আমি তো এখন এটাকে সূত্র প্রয়োগ করে ভাঙি নাই তো, একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন x - 1 হোল স্কোয়ার, প্রিয় শিক্ষার্থীরা x - 1 হোল স্কোয়ার ইন্টু x - 2, এটাকে ভেঙে লিখলে কি হবে? x - 1 x - 2, তাই না? এমনটাই না? তাহলে দেখেন ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণ আকারে লিখতে হয়। তাহলে এখন x - 1 ইন্টু x - 1 ইন্টু x - 2।
আচ্ছা এক্সের পাওয়ার তো 1, ওকে। আমরা দেখতেছি x মাইনাস 1 রিপিট হয়েছে, x মাইনাস 1 রিপিট হয়েছে, ওইটাই বলছে পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। তো যখন পুনরাবৃত্তি ঘটে তখন অঙ্কটা কিভাবে করে করতে হয়? যখন পুনরাবৃত্তি ঘটে তখন অঙ্কটা কিভাবে করে করতে হয়? সিস্টেম হচ্ছে যে যেই রাশিটার পুনরাবৃত্তি ঘটবে, যেই রাশিটার পুনরাবৃত্তি ঘটবে, হ্যাঁ, মনে করেন যে এটার উপর আমি পাওয়ার 3 লিখলাম, কোনো একটা কিছুর উপরে পাওয়ার 3 লিখলাম, তাহলে আমি এদেরকে যখন আমি ভেঙে ভেঙে লিখতে যাব এই আংশিক ভগ্নাংশ অঙ্ক করার জন্য, আংশিক ভগ্নাংশের অঙ্ক করার জন্য যখন আমি এই রাশিটাকে ভেঙে ভেঙে লিখতে যাব তখন লেখার সিস্টেম হচ্ছে এইটার ভিতরে যা যা আছে আমি তা দিব ব্র্যাকেটের উপরে পাওয়ার 1 প্লাস ব্র্যাকেটের উপরে পাওয়ার 2 প্লাস ব্র্যাকেটের উপরে পাওয়ার 3। এই রাশিটাই পাওয়ার 1 দিয়ে আরম্ভ হবে, পাওয়ার 3তে গিয়ে থামবে। যদি এটাই যদি পাওয়ার হিসাবে 4 থাকে, পাওয়ার হিসাবে 4, তাহলে আমি এটা লিখে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4 এইভাবে করে লিখব। যদি এটাই পাওয়ার হিসাবে 5 থাকে তাহলে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5। অর্থাৎ যেই রাশিটার পুনরাবৃত্তি ঘটবে, যেই রাশিটার পুনরাবৃত্তি ঘটবে তার পাওয়ার 1 দিয়ে আরম্ভ করে একই জিনিস আমি বারে বারে লিখব, পাওয়ার বাড়াইতে থাকবো, একই জিনিস বারে বারে লিখব, পাওয়ার বাড়াইতে থাকবো। ওই রাশিটাই লিখছি পাওয়ার 1, ওই রাশিটাই লিখছি পাওয়ার 2, ওই রাশিটাই লিখছি পাওয়ার 3, এইভাবে করে আমরা লিখতে লিখতে একদম ওই লাস্ট পাওয়ারে গিয়ে আমরা থামবো। তাহলে আমাদের এখনকার যেই অঙ্কটা আমি ওই যে উদাহরণ হিসেবে যেটা দেখাচ্ছিলাম সেখানের মধ্যে পাওয়ার হিসেবে 2 আছে, এক্স ওখানের মধ্যে কী আছে, এক্স প্লাস 1 না এক্স মাইনাস 1, এখানে আছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটাকে যখন আমি ভেঙে ভেঙে লিখতে যাব আমি লিখবো এক্স মাইনাস 1, আমি লিখবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এইভাবে করে আমরা লিখব। মানে ওই একই জিনিস, শুধু পাওয়ারটা 1 থেকে আরম্ভ করে বাড়তে 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 লাস্ট পর্যন্ত গিয়ে থামবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে এটা পুনরাবৃত্তি ঘটবে, তাহলে এক্স মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে 1 দিলেও হয় না দিলেও হয়, তারপরে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আর এক্স মাইনাস 2 এর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। আচ্ছা, মনে রাখবেন যখনই এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, তার মানে কোনো ভেজাল নাই, কোনো বাড়তি কাজ করতে হবে না, কোনো ভেজাল নাই, তখন আমরা জাস্ট উপরে একটা করে অক্ষর লিখব। তখন আমরা শুধু উপরে একটা করে অক্ষর লিখব। যেমন যেহেতু এখানের মধ্যে এক্সের পাওয়ার হিসেবে 1 আছে, তার মানে কোনো ভেজাল নাই, তাহলে আমি উপরে একটা অক্ষর লিখলাম। এক্সের পাওয়ার 1, তার মানে কোনো ভেজাল নাই, আমি উপরে একটা অক্ষর লিখলাম। এক্সের পাওয়ার 1, তাহলে কোনো ভেজাল নাই, উপরে একটা অক্ষর লিখলাম। এইভাবে করে আমরা লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন যে এখানে আবার আরেকটা উদাহরণ, এক্স বাই এক্স মাইনাস 1 হোল কিউব ইন্টু এক্স মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতেছি যে এই ব্র্যাকেটটার উপরে পাওয়ার 3 দেওয়া, তার মানে এই রাশিটা 3 বার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে আমরা কী লিখব, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল কিউব। এটার কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, উপরে লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি গতানুগতিকভাবে আংশিক ভগ্নাংশ অঙ্ক করে এ বি সি ডি এদের মানগুলো আমরা খুঁজে বের করব। এবার টাইপ 4 এর মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে এতক্ষণ যাবৎ চলকের পাওয়ার 1 ছিল, মানে এক্সের পাওয়ার 1, এখন এক্সের পাওয়ারটা 2 হয়ে যাবে, এক্সের পাওয়ারটা 2 হয়ে যাবে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু কোনোটার পুনরাবৃত্তি ঘটে না, কোনোটার পুনরাবৃত্তি হয় না। মানে চলকের পাওয়ার 2 থাকবে, চলকের পাওয়ার 2, কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। মানে ব্র্যাকেটের উপরে অন্য কোনো পাওয়ার থাকবে না, পাওয়ার 1। মানে ব্র্যাকেটের উপরে যখন পাওয়ার 1 থাকে তার মধ্যে কোনো পুনরাবৃত্তি না। ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার 2 থাকে তার মানে পুনরাবৃত্তি, ব্র্যাকেটের উপরে পাওয়ার 3 তার মানে পুনরাবৃত্তি, ব্র্যাকেটের উপরে পাওয়ার 5 তার মানে পুনরাবৃত্তি। তাহলে তারা বলতেছে চলকের পাওয়ার থাকবে 2, এই যে চলকের পাওয়ার থাকবে 2, কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। এখন একটু বলে নিতে চাই টাইপ 4টা একটু ভালো করে বুঝেন, তাহলে টাইপ 5 হয়ে যাবে। কীভাবে করে? একই জিনিস এখানে বলতে পুনরাবৃত্তি ঘটে। ওই যে আগে যে আমরা বলছিলাম চলকের পাওয়ার 1, কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না। চলকের পাওয়ার 1,
উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে। এখানের মধ্যে চলকের পাওয়ার 2 কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না, চলকের পাওয়ার 2 উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে। একই রকমের, ঠিক আছে, একই রকমের। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা, তাহলে সেই ক্ষেত্রে আগে এটা এখন আমরা একটু বুঝি। চলকের পাওয়ার থাকবে 2, আর চলকের পাওয়ার 2 থাকা মানে সেখানে একটু ভেজাল আছে, একটু বাড়তি কাজ করতে হবে। তবে খুব জটিল জিনিস না, আপনারা বুঝে গেলে একদম সিম্পলভাবে অঙ্কটা সামনের দিকে আগে নিয়ে যেতে পারবেন। চলকের পাওয়ার 2 কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না, তখন আমরা কীভাবে করে আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে যাই? সেটা হচ্ছে দেখেন এক্সের পাওয়ার 1, এই যে এক্সের পাওয়ার 2, এই যে এক্সের পাওয়ার 2। আচ্ছা, এখন আমরা যদি এখানে ভেঙে ভেঙে লিখতে যাব, এক্স মাইনাস 1 এটা একটা উৎপাদক, তাহলে এটা কোনো একটা ভগ্নাংশের হর হিসাবে বসবে। এক্স স্কোয়ার প্লাস 4 যেহেতু ব্র্যাকেটের পাওয়ার 1, তার মানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, কিন্তু চলকের পাওয়ার 2 হওয়াতে এখানে একটা কাজ করতে হবে। সেটা কি? আমি এটা একটা কাজ করি, এখানের মধ্যে এই জিনিসটা মুছে ফেলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, এরপরে আমি আবার লিখে দিচ্ছি এখানে। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সেটি হলো এক্স মাইনাস 1। আচ্ছা, এই এক্সের পাওয়ার তো 1, এক্সের পাওয়ার 1 মানে কোনো ভেজাল নাই, তাহলে উপরে একটা ইংরেজি অক্ষর বসবে। এক্স স্কোয়ার প্লাস 4, এক্সের পাওয়ার হচ্ছে 2, এক্সের পাওয়ার হচ্ছে 2, যেহেতু এক্সের পাওয়ার হচ্ছে 2, তার মানে এখানে ভেজাল আছে, তাহলে একটু কাজ করতে হবে, বাড়তি কাজ। উপরে কি করব, এই এ এর পরে কত হয় বি, তার সাথে একটা চলক গুণ দিব, যোগ এই বি এর পরে কত হয় সি। যেহেতু এক্স স্কোয়ার, তার মানে এক্স ইন্টু এক্স, চলক 2টা। এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তার মানে চলক 2টা, মানে একই চলক 2বার, তাহলে উপরে ইংরেজি অক্ষর 2টা বসবে, আপনারা সবাই জানেন যে সাধারণত যখন কোনো একটা সমীকরণের মধ্যে চলকের পাওয়ার যত থাকে, তার সমাধানের মধ্যে ফলাফলও ওই কয়টা আসে। যেমন এক্সের পাওয়ার 3, তখন দেখা যায় যে এক্সের ফলাফল হিসাবে 3টা মান আসে। এক্সের পাওয়ার 2, তখন ফলাফল হিসাবে এক্সের মান 2টা আসে, তাই না? সাধারণত সমীকরণের মধ্যে চলকের পাওয়ার যত হয়, চলকের সমাধান ওই কয়টা আসে। তাহলে যেহেতু এখানের মধ্যে এক্সের পাওয়ার 1, তার মানে এক্স একটাই, তাহলে উপরে একটাই ইংরেজি অক্ষর। যেহেতু এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স 2বার গুণ আকারে আসে, এই জন্য উপরে 2টা ইংরেজি অক্ষর লিখতে হবে। কিন্তু সেটা কীভাবে করে লিখবো, বি প্লাস সি এভাবে করে না, সিস্টেমটা হচ্ছে একটা ইংরেজি অক্ষর, তার সাথে চলকটা গুণ আকারে থাকবে, যোগ আরেকটা ইংরেজি অক্ষর, ঠিক আছে? আচ্ছা, এই এতটুকুই। এবার আমরা আবার গতানুগতিকভাবে নর্মালভাবে আমাদের অঙ্কটা করে যাব। তাহলে এটা একটা গেল, আরেকটা উদাহরণ চলেন, আরেকটা উদাহরণ দেখি। এই যে আরেকটা উদাহরণ, যত বেশি উদাহরণ দেখবো আমরা, তত বেশি জিনিসগুলো আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। আমরা দেখতেছি এক্সের পাওয়ার 1 কোনো ভেজাল নাই, এক্সের পাওয়ার 2 ভেজাল আছে তাহলে। আচ্ছা, তো এক্স মাইনাস 1 আগে একটা কাজ করি, উপরেরটা ঢেকে ফেলি, হ্যাঁ, এটা ঢেকে ফেলি আগে। আচ্ছা, তাহলে এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই এক্স মাইনাস 1 আমরা লিখলাম, এক্স মাইনাস 2 আমরা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 4 আমরা লিখলাম, এক একটা ভগ্নাংশের হর হিসাবে এক একটা উৎপাদক যাবে। যেহেতু এক্সের পাওয়ার 1, তার মানে কোনো ভেজাল নাই, তাহলে উপরে বসবে এ। যেহেতু এক্সের পাওয়ার 1, তাহলে কোনো ভেজাল নাই, তাহলে উপরে বসবে বি। যেহেতু এক্সের পাওয়ার 2, তার মানে এক্স এখানে 2বার গুণাকারে আছে, তাহলে উপরে 2টা ইংরেজি অক্ষর বসবে। কীভাবে করে বসবে, বি এর পরে সি হয়, তার সাথে চলক একটা গুণ হবে, যোগ সি এর পরে যেটা হয় সেটা আমরা এখানের মধ্যে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে করে ভেঙে ভেঙে লিখব। এবার আসুন পরবর্তী টাইপে যাই, সেটা কি, পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ আগেরবার বলা হয়েছিল পুনরাবৃত্তি ঘটবে না, আর এখন বলা হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে, আর ওই ভেজাইলা জিনিসটারই পুনরাবৃত্তি ঘটবে। চলেন কীভাবে করে করতে হয় আসেন আমরা দেখি। সেটা কি, এই যে 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। খেয়াল করে দেখেন, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এক্সের পাওয়ার যে 2, তার মানেই তো ওই যে দ্বিঘাত। এখন আমরা দেখতেছি এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটের উপর আবার 2 দেওয়া, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এটা রিপিট করতেছে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এক্স স্কোয়ার প্লাস 1-এর রিপিট ঘটতেছে, পুনরাবৃত্তি ঘটতেছে। কীভাবে করে অঙ্কটা করব,
আহামরি কোনো কঠিন জিনিস না, ইতিমধ্যে আমরা আগে এটা শিখে ফেলছি। দেখবেন এই যে সবাই দেখেন দেখেন দেখেন, এই যে এক্স লিখলাম। আচ্ছা, ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কি? ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ব্র্যাকেট 1 ব্র্যাকেট 2, তাই না? এইভাবে করে সামনের দিকে আগায়। তাহলে এই যে শুধু এক্স লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 1 দিলেও চলে, না দিলেও চলে। আবার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু পুনরাবৃত্তি ঘটছে, ব্র্যাকেটের উপরে পাওয়ার 1 ব্র্যাকেটের উপরে পাওয়ার 2, পুনরাবৃত্তি ঘটছে। আচ্ছা, এখন দেখেন যে এই বিষয়টা, এই এক্সের আমি আবার একটা মুছে দিই, আবার মুছে দিই, আমি লিখে লিখে দেখাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই কাজটা করব, যা করতেছে সব আপনাদের সামনে দেখাই দেখাই। এই যে দেখেন। আচ্ছা, এই যে এক্স পাওয়ার কত 1, তার মানে কোনো ভেজাল নাই, তাহলে দেন এ দেন। আচ্ছা, এক্স স্কোয়ার ভেজাল আছে, ভেজাল আছে, তাহলে এর পরে কি বি, তার সাথে এক্স গুণ যোগ সি। যদি এখানে চলক ওয়াই থাকতো, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তখন তো সব জায়গাতে ওয়াই বসতো, সব জায়গাতে ওয়াই বসতো, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আসেন, এক্স স্কোয়ার ব্র্যাকেটের উপরে স্কোয়ার আসে না নাই, এর দ্বারা কিন্তু কোনো সমস্যা হয় না। ব্র্যাকেটের উপরে স্কোয়ার আসে না নাই, এর কারণে কি লবের মধ্যে কোনো পরিবর্তন ঘটে? আগের অঙ্কগুলোতে ঘটছে, টাইপ 1 2 3 কোনো ঘটনা ঘটছে? ব্র্যাকেটের উপরে পাওয়ার 2 ব্র্যাকেটের উপরে পাওয়ার 3, এই কারণে কি লবের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে? না। আচ্ছা, তো এখন দেখেন, ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, এর জন্য কোনো সমস্যা না, কিন্তু এক্সের উপরে যে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার থাকার কারণে আমাকে এখন বাড়তি কাজটা করতে হবে। বাড়তি কাজটা কি? সি এর পরে কি হয় ডি, তার সাথে চলক গুণ দেন, যোগ ডি এর পরে কি হয় ই। এইভাবে করে আমরা লিখব। এখানেই শেষ না, এখানেই শেষ না, আরও একটা উদাহরণ। চলেন চলেন চলেন, আরও একটা উদাহরণ আমরা এখন দেখি। এই যে মুছে ফেলি। এখন দেখেন যে এই বিষয়টা, এখানে আমাদের পুনরাবৃত্তি ঘটছে কোনটার? আমরা দেখতেছি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল কিউব। এখানে ব্র্যাকেটের উপরে পাওয়ার 3, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1, এটা 3 বার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে শুধু এক্স লিখলাম। এবার একটা ভগ্নাংশের হর হিসাবে এক্স স্কোয়ার প্লাস 1, আরেকটা ভগ্নাংশের হর হিসাবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আরেকটা ভগ্নাংশের হর হিসাবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল কিউব। এবার লব লেখার পালা। যেহেতু এক্সের পাওয়ার 1, কোনো ভেজাল নাই, উপরে এ এক্স স্কোয়ার, তাহলে এ এর পরে হয় বি, তার সাথে এক্স গুণ দিব যোগ সি। এক্স স্কোয়ার, তাহলে সি এর পরে ডি ইন্টু এক্স প্লাস ই। এক্স স্কোয়ার, তাহলে ই এর পরে এফ ইন্টু এক্স প্লাস জি, তাই না? এ বি সি ডি ই এফ জি। ওকে, ফাইন। তো এইভাবে করে আমরা অঙ্কটা করে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আংশিক ভগ্নাংশের যে 5টা টাইপ, মানে 5 রকমভাবে আমাদের সামনে আংশিক ভগ্নাংশকে উপস্থাপন করা হইতে পারে, এই 5টা টাইপের যে কোনো একভাবে আপনাকে প্রশ্নটা দিয়ে দিতে পারে। এই 5টা টাইপের যে কোনো একরকমভাবে আপনার সামনে তারা প্রশ্নটা দিয়ে দিতে পারে, সমাধান করতে বলতে পারে। তো আমরা বেসিক জিনিসটা জানলাম যে কোনটা দেখলে আমরা কি বুঝবো। ব্র্যাকেটের উপর স্কোয়ার, তার মানে পুনরাবৃত্তি ঘটবে, পুনরাবৃত্তি ঘটলে কীভাবে করে লিখতে হয়। এক্সের পাওয়ার 2, তাহলে দ্বিঘাত বিশিষ্ট চলক, তাহলে কীভাবে করে লিখতে হবে, আমরা এই জিনিসগুলো শিখলাম। এবারে পুরো অঙ্কটার সমাধান কীভাবে করে করতে হয় সেটা আমরা কাজের অঙ্ক, অনুশীলনের অঙ্ক করতে গিয়ে শিখবো ইনশাআল্লাহ। এরপর আমাদের সামনে যে টপিক্সটা আসবে, এখানে বলা হয়েছে প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি? প্রতিসম রাশি হচ্ছে যে যখন, আমি একটু বড় করে রাখি, সমস্যা নাই, আমি মুখেই বলতেছি। প্রতিসম রাশি কি? একটা রাশিতে থাকা যতগুলো চলকই থাকুক না কেন, একটি রাশির যে কোনো 2টি চলক, শব্দটা কি ব্যবহার করছি? যে কোনো একটি রাশির যে কোনো 2টি চলক তার স্থান বিনিময় করলে যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে, তাহলে সেই রাশিটিকে বলা হয় প্রতিসম রাশি। কোনো একটা রাশিতে বেশ কয়েকটা চলক আছে, আমরা সেখান থেকে 2টা চলক, যে কোনো 2টা চলক এর স্থান বিনিময় করব। এক্স আছে, ওয়াই আছে, আমি এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স, মানে জায়গা অদল বদল করতেছি, জায়গা অদল বদল করতেছি, এক্স ওয়াই, এই যে আমি জায়গা অদল বদল করলাম। এক্সের জায়গায় ওয়াই আসবে, ওয়াইয়ের জায়গাতে এক্স, জায়গা অদল বদল করব। তো যদি দেখা যায় যে কোনো রাশির 2টা চলক তার স্থান বিনিময় করেছে, কিন্তু রাশির মানের কোনো পরিবর্তন ঘটে নাই, আগেও মানে চলকের স্থান পরিবর্তন করার আগে রাশিটার যেই মান ছিল, আমি চলকের স্থান পরিবর্তন করার পরেও রাশিটার একই মান, তাহলে এই রাশিটাকে বলা হবে প্রতিসম রাশি।
তাহলে এখানে কিন্তু বাধ্যতামূলক নিয়ম, দুইটা চলকের স্থান পাল্টাইতে হবে। দুইটা চলকের কমও না, দুইটা চলকের বেশিও না, দুইটা চলক। যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হবে প্রতিসম রাশি। যেমন দেখেন এই যে এখানে দেওয়া হলো a প্লাস বি প্লাস সি, তিনটা চলক আছে। তাহলে এখন আমরা যদি এখান থেকে যে কোনো দুইটা চলকের স্থান পাল্টাই, এ আর বি এর স্থান পাল্টাই, এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে এ। আচ্ছা, এই যে দুইটা চলকের স্থান পাল্টাইলাম, হ্যাঁ, দুইটা চলকের যে স্থান পাল্টাইলাম, এতে কি মান পাল্টাইছে? মান পাল্টাইছে? মান পাল্টায় নাই। কিন্তু দেখেন 2x² প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার, এক্সের জায়গাতে ওয়াই বসাই, এক্সের জায়গাতে ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গাতে এক্স, ওয়াইয়ের জায়গাতে এক্স, এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স, জায়গা অদল বদল করলাম দুইটা চলকের। দেখেন তো মান কি ঠিক আছে? আগে ছিল 2x², এখন হয়ে গেছে 2y²। আগে ছিল 6y², এখন হয়ে গেছে 6x²। মান পরিবর্তন হয়ে গেছে না? আমি দুইটা চলকের জায়গা পাল্টাইছি, মানও পাল্টাইয়া গেছে? হয় নাই। এটা প্রতিসম রাশি না, এটা প্রতিসম রাশি না। প্রতিসম রাশি হচ্ছে যেই রাশিটা আমাকে দেওয়া, আমি দুইটা চলকের স্থান পাল্টাবো, দেখব আগে যেই মান ছিল এখনও কি একই মান আছে কিনা, যদি থাকে প্রতিসম রাশি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা গেল। এবার চলেন পরবর্তীটাতে যাই। পরবর্তীটাতে যাই, চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কি? চক্রক্রমিক রাশি কি? চক্রক্রমিক রাশি হচ্ছে প্রতিসমর বেলায় আমরা বলছিলাম দুইটা চলক, কথাবার্তা সব একই থাকবে, শুধু এখন চলক দুইটার জায়গায় তিনটা হয়ে যাবে অথবা আরও বেশি হবে। কোনো রাশির তিনটি চলক অথবা তার চাইতেও বেশি চলক, 4টা 5টা 6টা আরও বেশি। কোনো রাশির তিনটি চলক অথবা তার চেয়েও বেশি চলক যদি ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করে, কিন্তু রাশিটির মানের যদি কোনো পরিবর্তন না ঘটে অর্থাৎ অপরিবর্তিত থাকে, সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। তাহলে সব কিছু কিন্তু ওই আগের কথার মতোই, প্রতিসম রাশির কথার মতোই, কোনো মান যেন না পাল্টায়, শুধু স্থান পাল্টাবো। তাহলে এখানে শুধু পরিবর্তনটা কোথায়? চলক তিনটা অথবা তার চেয়ে বেশি আমি পাল্টাবো। প্রতিসমর বেলায় বাধ্যতামূলকভাবে আমি দুইটা চলকের স্থান পরিবর্তন করছি, আর চক্রক্রমিকের বেলায় আমি তিনটা চলক অথবা তার চাইতেও বেশি চলকের স্থান পরিবর্তন করব। দেখব যে মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা, মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা। তাহলে বলা হলো তিনটি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় বসবে যদি রাশিটির মান অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে তাহলে সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। আর যদি মান পরিবর্তন হয়ে যায় তাহলে এটি আর চক্রক্রমিক রাশি থাকবে না। অর্থাৎ মনে করেন এক্স ওয়াই জেড, কোনো একটা রাশিতে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড। আমি করব কি, এক্সের জায়গায় আমি ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় আমি জেড বসাবো, আর জেডের জায়গায় আমি এক্স বসাবো। দেখেন যেই জায়গাতে এক্স আছে আমি সেই জায়গাতে ওয়াই বসাই দিব, যেই জায়গাতে ওয়াই আছে আমি সেই জায়গাতে জেড বসাই দিব, যেই জায়গাতে জেড আছে আমি সেই জায়গাতে এক্স বসাই দিব। এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স। এইভাবে করে আমি স্থান পরিবর্তন করে তিনটা চলকের স্থান পাল্টাবো, দেখব আগের মান আর এখনকার মান সমান কিনা। যদি সমান থাকে তাহলে চক্রক্রমিক রাশি, যদি সমান না থাকে তাহলে চক্রক্রমিক রাশি না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসলে উদাহরণ সহ দেখি। এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এখানে বোঝানো হচ্ছে এক্স ওয়াই জেড তিন চলকের একটা বহুপদী। এই বহুপদীটা হচ্ছে তিনটি চলকের একটা বহুপদী, x² প্লাস y² প্লাস z²। আচ্ছা এক্সের জায়গায় যদি আমি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি আমি জেড বসাই, জেডের জায়গাতে যদি আমি এক্স বসাই, দেখেন তো মান কি পরিবর্তন হয়েছে কিনা, মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা। আমরা দেখতেছি মানের কোনো পরিবর্তন ঘটে নাই। x² এখনও আছে, y² এখনও আছে, z² এখনও আছে, মানের কোনো পরিবর্তন ঘটে নাই। সুতরাং এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। ঠিক আছে, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। কিন্তু 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 এই যে দেখেন আবার কি লিখছে, x² মাইনাস y² প্লাস z²। মনে করেন এটি হচ্ছে তিন চলকের একটা বহুপদী। আসেন এখন তিনটা চলকের স্থান পাল্টাই, এক্সের জায়গায় ওয়াই বসাই, আমি এটা অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ এটা অন্য কালার দিয়ে লিখি।
এক্সের জায়গায় ওয়াই বসাইলাম, ওয়াইয়ের জায়গায় জেড, আর জেডের জায়গায় এক্স বসাইলাম। তিনটা চলকের স্থান পাল্টাইছি, মান কি ঠিক আছে? আগে যা ছিল এখন কি তাই আছে? আসেন একটু মিলাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নাই, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, মাইনাস ওয়াই স্কোয়ারটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, প্লাস জেড স্কোয়ারটা মাইনাস জেড স্কোয়ার হয়ে গেছে। তার মানে কি মান পরিবর্তন হয়ে গেছে, মানের পরিবর্তন হয়ে গেছে। প্লাস এক্স স্কোয়ার কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মান কি ঠিক আছে? না, মান ঠিক নেই, মানের পরিবর্তন ঘটে গেছে। যেহেতু মানের পরিবর্তন ঘটে গেছে, সুতরাং এই রাশিটা, এই যে যেটা দেওয়া ছিল এটা চক্রক্রমিক রাশি না, এটা চক্রক্রমিক রাশি না। তাহলে চক্রক্রমিক রাশি কি? যখন কোনো রাশির তিনটি চলক অথবা তার চাইতেও অধিক চলক ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করবে কিন্তু রাশিটির মান অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, তখন সেই রাশিটিকে বলা হবে চক্রক্রমিক রাশি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির যাবতীয় বেসিক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পর্বটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু যথাসম্ভব চেষ্টা করছি যতটা পারা যায় বিস্তারিত ভেঙে এটার আলোচনাটা করার জন্য। কারণ প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই বেসিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি বেসিকটা আমাদের খুব ভালো থাকে, আমি কোনো একটা অধ্যায়ের অঙ্ক করতে যাব এবং সেই অধ্যায়ের বেসিকটা আমার খুব ভালো করে জানা আছে, তখন কিন্তু ওই অধ্যায়ের অঙ্কগুলো করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। প্রশ্ন পরিবর্তন করে দিলে আমি ধরতে পারবো, কারণ বেসিকটা তো আমার জানা আছে, আমি তো কোনো কিছু মুখস্থ করি নাই, বেসিক আমার জানা আছে ভালো মতো। তখন প্রশ্ন পরিবর্তন করলেও আপনি সেটা ধরে ফেলতে পারবেন, উত্তরটা সঠিকভাবে করতে পারবেন। এই জন্য বেসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির যাবতীয় বেসিক তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই খুব উপকৃত হবেন ইনশাআল্লাহ, কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে ইজি হায়ার ম্যাথ বই, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই, এই ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়েই যখন ইচ্ছা তখনই যে কোনো টপিক্সের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।